নমস্কার, আমি সুবিনয়। গল্প পাঠের আসরে আজ আমি সত্যজিৎ রায়ের লেখা শিবু আর রাক্ষসের কথা গল্পটি পাঠ করে শোনাচ্ছি। গল্পটা ছোটদের হলেও এখনো পর্যন্ত আমাদের মতন বড়দের ভালো লাগবে। গল্প শিবু আর রাক্ষসের কথা, সত্যজিৎ রায়। এই শিবু, এদিকে শোন। শিবুর স্কুল যাওয়ার পথে ফটিকদা তাকে প্রায় এইভাবে ডাকে। ফটিকদা মানে পাগলা ফটিক। জয়নারায়ণ বাবুদের বাড়ি ছাড়িয়ে চৌমাথার কাজটায় যেখানে একটা পুরনো মরচে ধরা স্টিম রোলার আজ 10 বছর ধরে পড়ে আছে, তার ঠিক সামনেই ফটিকদার ছোট্ট টিনের চালওয়ালা বাড়ি। অষ্টপ্রহর দাওয়ায় বসে কি যে খুটুর খুটুর কাজ করে ফটিকদা, তা ওই জানে। শিবু শুধু জানে ফটিকদা খুব গরিব, আর লোকে বলে যে এককালে খুব বেশি পড়াশোনা করেই ফটিক পাগল হয়ে গেছে। শিবুর কিন্তু তার এক একটা কথা শুনে মনে হয় যে তার মতো বুদ্ধিমান লোক খুব কমই আছে। তবে এটা ঠিক যে ফটিকদার বেশিরভাগ কথাই আহাজগুবি আর পাগলাটে। হ্যাঁ রে, কাল চাঁদের পাশটা লক্ষ্য করে রেখেছিলিস? বাঁ দিকটা কেমন একটা সিংহের মতো দেখেছিলিস? কদিন থেকে কাকগুলো কেমন নাকি নাকি সুরে ডাকছে, শুনেছিস? সব সব হোলসেল সর্দি লেগেছে। শিবুর হাসিও পায়, আবার মাঝে মাঝে বিরক্তিও লাগে। যেসব কথার কোনো জবাব নেই, যার সত্যি করে কোনো মানে হয় না, সেসব কথা শুনে তো খালি সময় নষ্ট। তাই এক একদিন ফটিক ডাকলেও শিবু যায় না। আজ সময় নেই ফটিকদা, আরেকদিন আসবো বলে সে শটান চলে যায় স্কুলে। আজও সে ভেবেছিল যাবে না, কিন্তু ফটিকদা আজ যেন একটু বেশি চাপ দিল। তোকে যা বলতে চাই সেটা না শুনলে তোর ক্ষতি হবে। শিবু শুনেছে পাগলরা নাকি মাঝে মাঝে এমন সব সত্যি কথা বলে যা এমনি লোকেদের পক্ষে সম্ভবই না। তাই সে ক্ষতির কথা ভেবে ভয়ে ভয়ে ফটিকদার দিকে এগিয়ে গেল। একটা হুঁকোর মধ্যে ডাবের জল ভরতে ভরতে ফটিক বলল, জনার্দন বাবুকে লক্ষ্য করেছিস? জনার্দন বাবু শিবুদের নতুন অঙ্কের মাস্টার, দিন 10 হলো এসেছেন। শিবু বলল, রোজই তো দেখছি, আজও তো প্রথমেই অঙ্কের ক্লাস। ফটিক জিভ দিয়ে ছে করে একটা বিরক্ত হওয়ার শব্দ করে বলল, দেখা লক্ষ্য করা এক জিনিস নয়, বুঝেছিস? বলতো, তুই যে বেল্টটা পরেছিস তাতে কটা ফুটো আছে? এই যে শার্টটা পরেছিস, শার্টটার কটা বোতাম? না দেখে বল। শিবু কোনোটারই ঠিক মতো জবাব দিতে পারল না। ফটিক বলল, ওই দেখ, তোর নিজের জিনিস নিজে পরে আছিস, অথচ লক্ষ্যই করিসনি। তেমনি জনার্দন বাবুকেও লক্ষ্য করিসনি তুই। কি লক্ষ্য করব? কোন জিনিসটা? হুঁকোতে কলকে লাগিয়ে গুড়ুক গুড়ুক করে দুটো টান দিয়ে ফটিক বলল, এই ধর দাঁত। দাঁত? দাঁত কি করে লক্ষ্য করব? উনি তো হাসেন না। কথাটা ঠিক, রাগী না হলেও ওরকম গম্ভীর মাস্টার শিবুদের স্কুলে আর নেই। ফটিক বলল, ঠিক আছে, এরপর যেদিন হাসবেন সেদিন ও দাঁতগুলো খালি লক্ষ্য করিস, তারপর আমায় এসে বলে যাস কি দেখলি। আশ্চর্য ব্যাপার, ঠিক সেই দিনই অঙ্কের ক্লাসে জনার্দন বাবুর একটা হাসির কারণ ঘটে গেল। জ্যামিতি পড়াতে পড়াতে শঙ্করকে চতুর্ভুজ মানে জিজ্ঞাসা করতে শঙ্কর বলল, ঠাকুর স্যার, ঠাকুর, নারায়ণ স্যার।
আর তাই শুনে জনার্দন বাবু খ্যাক খ্যাক করে রাগী হাসি হেসে উঠলেন, আর শিবুর চোখ তৎক্ষণাৎ চলে গেল তার দাঁতের দিকে। বিকেলে ফেরার পথে ফটিকদার বাড়ির সামনে পৌঁছে শিবু দেখল সে হামানদিস্তায় কি যেন ছেঁচছে। শিবুকে দেখে ফটিক বলল, এই ওষুধটা যদি উতরে যায় তো দেখিস বহুরূপীর মতো রং চেঞ্জ করতে পারবো। শিবু বলল, ফটিকদা দেখেছি। কি দেখেছিস? দাঁত। ও, কিরকম দেখলি? এমনি সব ঠিক আছে, খালি পানের দাগ, আর দুটো দাঁত একটু বড়। কোন দুটো? পাশের, এইখানের। শিবু আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওখানে দাঁতকে কি বলে জানিস? কি? সদন্ত, কুকুরের দাঁত। ও, এত বড় কুকুরের দাঁত মানুষের পাটিতে দেখেছিস এর আগে? না বোধ হয়। কুকুরের দাঁত কাদের বড় হয় জানিস? কুকুরের? ইডিয়েট! শুধু কুকুরের কেন, সব মাংসাশী জন্তু জানোয়ারেরই সদন্ত বড় হয়। ওই দাঁত দিয়েই তো ওরা কাঁচা মাংস ছিঁড়ে হাড়গোড় চিবিয়ে খায়, বিশেষ করে হিংস্র জানোয়ারেরা। ও, আর কার বড় হয় সদন্ত? শিবু আকাশ পাতাল ভাবতে লাগলো। আর কার হবে আবার? মানুষ আর জন্তু জানোয়ার এছাড়া দাঁতওয়ালা জিনিস আর আছেই বা কি? ফটিকদা তার হামানদিস্তায় একটা আখরোট আর একটা কালো জিরে চিমটে ফেলে দিয়ে এক চিমটে, জানিস নে তো, রাক্ষস। রাক্ষস? রাক্ষসের সঙ্গে জনার্দন বাবুর সম্পর্কটা কি? আর আজকের দিনে রাক্ষসের কথা কেন? সে তো ছিল রূপকথার বইয়ের পাতার মধ্যে। রাক্ষস খক্ষসের গল্প তো শিবু কত শুনেছে, পড়েছে। তাদের মূলোর মতো দাঁত, কুলোর মতো। শিবু চমকে উঠল। হ্যাঁ হ্যাঁ, কুলোর মতো পিঠ। জনার্দন বাবুর পিঠটা তো ঠিক সিধে নয়, কেমন যেন কুঁজো কুঁজো, কুলো কুলো ভাব। শিবু কাকে যেন বলতে শুনেছে যে জনার্দন বাবুর বাতের রোগ, তাই পিঠ টেনে চলতে পারেন না। মূলোর মতো দাঁত, কুলোর মতো পিঠ, আর আর যেন কি হয় রাক্ষসের? আর হ্যাঁ হ্যাঁ, ভাঁটার মতো চোখ। জনার্দন বাবুর চোখ কি শিবু লক্ষ্য করেছে? না, করেনি, করা সম্ভব নয়, কারণ জনার্দন বাবু চশমা পরেন, আর সে চশমার কাঁচ ঘোলাটে। চোখের রং লাল কি বেগনি কি সবুজ তা বোঝবার কোনো উপায় নেই। শিবু অঙ্কেতে খুব ভালো, লসাগু গসাগু সিঁড়ি ভাঙা বুদ্ধির অঙ্ক কোনোটাতেই সে ঠেকে না। অন্তত কিছুদিন আগে অবধি সে ঠেকত না। প্যারীচরণবাবু যখন অঙ্কের মাস্টার ছিলেন তখন তো রোজ সে 10-এ 10 পেয়েছে। কিন্তু এই দুদিন থেকে শিবুর একটু গন্ডগোল হচ্ছে। কাল সে মনের জোরে অনেকটা সামলে নিয়েছিল নিজেকে। সকালে ঘুম থেকে উঠেই সে মনে মনে বলতে আরম্ভ করেছিল, রাক্ষস হতে পারে না, মানুষ কি কখনো রাক্ষস হয়? আগে হলেও এখন নিশ্চয়ই হয় না। জনার্দন বাবু রাক্ষস নয়, জনার্দন বাবু তো মানুষ। ক্লাসে বসে বসেও সে মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিল। এমন সময় একটা ব্যাপার ঘটে গেল। জনার্দন বাবু ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক লিখেই কেমন যেন অন্যমনস্ক হয়ে তার চশমাটা খুলে সেটা চাদরের খুঁট দিয়ে মুছতে লাগলেন। আর ঠিক সেই সময় তার সঙ্গে শিবুর চোখাচোখি হয়ে গেল। শিবু যা দেখলে তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। জনার্দন বাবুর চোখের সাদাটা সাদা নয়, সেটা লাল, টকটকে লাল, পিন্টুর পেন্সিলের মতো লাল। এটা দেখার পর শিবুর পর পর 3টে অঙ্ক ভুল হয়ে গেল। এমনিতেই
শিবু ছুটির পরে সোজা বাড়ি ফেরে না। সে প্রথমে যায় মিত্তিরদের বাগানে। ছাতিম গাছটার গুড়ির আশপাশটায় যে লজ্জাবতী লতাগুলো আছে সেগুলোর প্রত্যেকটা সে আঙুলে টোকা মেরে মেরে ঘুম পাড়ায়। তারপর সে যায় সরল দিঘির পাড়ে। দিঘির জলে রোজ সে খোলামকুচি দিয়ে ব্যাঙবাজি করে। 7 বারের বেশি লাফ খাইয়ে যদি খোলামকুচি ওপারে পৌঁছতে পারে তবেই সে হরেনের রেকর্ড ব্রেক করবে। সরল দিঘির পরেই ইট খোলার মাঠ। সেখানে থরে থরে সাজানো ইটের পাঁজার উপর প্রায় 10 মিনিট জিমনাস্টিক করে তারপর কোনাকুনি ভাবে মাঠ পেরিয়ে সে বাড়ির খিড়কি দরজায় এসে পৌঁছায়। আজ সে মিত্তিরদের বাগানে এসে দেখলো লজ্জাবতী লতাগুলো নেতিয়ে পড়ে আছে। এরকম কেন হলো? কেউ কি হেঁটে গেছে লতাগুলোর ওপর দিয়ে? এই পথে তো বড় একটা কেউ আসে না। শিবুর আর ইচ্ছে করলো না বাগানে থাকতে। কেমন যেন একটা থমথমে ছমছমে ভাব। সন্ধেটা যেন আজ একটু তাড়াতাড়ি ঘনিয়ে আসছে। কাকগুলো কি রোজই এত চেঁচায়? না, আজ কোনো কারণে ভয় পেয়েছে। সরল দিঘির পাড়ে বইগুলো হাত থেকে নামিয়ে রেখেই শিবুর মনে হলো আজ আর ব্যাঙবাজি করা উচিত হবে না। আজ বেশিক্ষণ বাইরে থাকাই তার উচিত নয়। থাকলে হয়তো বিপদ হবে। একটা বিরাট কি যেন মাছ দিঘির মাঝখানে ঘাই মেরে ঘপাত করে ডুবে গেল। শিবু বইগুলো হাতে তুলে নিল। ওপারের অশ্বত্থ গাছটার বাদুরগুলি ঝুলে গাছটা একেবারে কালো করে দিয়েছে। একটু পরেই ওদের ওড়ার সময় হবে। ফটিকদা বলেছে বাদুড়ের মাথায় কেন রক্ত ওঠে না সেটা একদিন বুঝিয়ে দেবে। জামরুল গাছটার পিছনের ঝোপটা থেকে একটা তক্ষক ডেকে উঠল, কক্কস কক্কস কক্কস। শিবু আর কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইট খোলার কাছাকাছি আসতেই সে দেখতে পেল জনার্দন বাবুকে। ইটের পাঁজাগুলোর হাত বিশেক দূরেই একটা কুল গাছ। তার পাশেই দুটো ছাগল ছানা খেলা করছে। আর জনার্দন বাবু বই আর ছাতা হাতে এক দৃষ্টি ছাগল দুটোর খেলা দেখছেন। শিবু প্রায় নিঃশ্বাস বন্ধ করে কোনো শব্দ না করে একটা ইটের পাঁজার উপরে উঠে দুটো ইটের মধ্যিখানের ফাঁক দিয়ে তার মাথাটা যতদূর যায় গলিয়ে জনার্দন বাবুকে দেখতে লাগলো। সে লক্ষ্য করলো যে ছাগলগুলোকে দেখতে দেখতে জনার্দন বাবু দুবার তার ডান হাতটা উপর করে ঠোঁটের নিচে বুলোলেন। জিভ দিয়ে জল না পড়লে মানুষ কখনো ওভাবে ঠোঁটের নিচটা মোছে না। তারপর শিবু দেখলো জনার্দন বাবু ওত পাতার মতো করে নিচু হলেন। তারপর হঠাৎ হাত থেকে বই ছাতা ফেলে দিয়ে খপ করে একটা ছাগলের বাচ্চাকে জাপটে ধরে কোলে তুলে নিলেন। আর সেই সঙ্গে শিবু শুনতে পেল ছাগল ছানার চিৎকার আর জনার্দন বাবুর হাসি। শিবু এক লাফে ইটের পাঁজা থেকে নেমে আরেক লাফে আরেকটা পাঁজা টপকাতে গিয়ে হোঁচট খেয়ে চিৎপটাং। কে ওখানে? কোনো মতে নিজেকে সামলে নিয়ে উঠতে গিয়ে শিবু দেখে জনার্দন বাবুর হাত থেকে ছাগল নামিয়ে তার দিকে এগিয়ে আসছেন। কে? শিবরাম, চোট পেয়েছো নাকি? ওখানে কি করছিলে? শিবু কথা বলতে গিয়ে দেখলো তার গলা শুকিয়ে গেছে। তার ইচ্ছে করছিল উল্টে জনার্দন বাবুকে জিজ্ঞাসা করে, আপনি আপনি ওখানে কি করছিলেন? আপনার কোলে ছাগল কেন? আপনার জিভে জল কেন? জনার্দন বাবু শিবুর কাছে এসে বললেন, ধরো ধরো, আমার হাত ধরো। শিবু কোনো মতে হাত না ধরে উঠে দাঁড়ালো। তোমার বাড়ি তো কাছেই না? হ্যাঁ 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 স্যার। ওই ওই লাল বাড়িটা কি? হ্যাঁ হ্যাঁ স্যার। ও আমি যাই স্যার। ও কি রক্ত নাকি? শিবু দেখলো তার হাঁটু ছড়ে গিয়ে সামান্য একটু রক্ত চুইয়ে পড়ছে। আর জনার্দন বাবু এক দৃষ্টে সেই দিকে চেয়ে রয়েছেন।
আর তার চশমার কাঁচ দুটো জ্বলজ্বল করছে। আমি যাই স্যার, আমি যাই স্যার। শিবু কোনো মতে বইগুলো খচমচিয়ে মাটি থেকে তুলে নিল। শোনো শোনো শিবরাম। জনার্দন বাবু এগিয়ে এসে শিবুর পিঠে একটা হাত রাখলেন। শিবুর বুকে যেন কে দুর্মুষ পিটতে লাগলো। তোমাকে একা পেয়ে ভালোই হয়েছে। একটা কথা তোমায় জিজ্ঞাসা করব ভাবছিলাম, তোমার অঙ্কের ব্যাপারে কোনো অসুবিধে হচ্ছে কি? আজ এত সহজ অঙ্ক ভুল হলো কেন? যদি কোনো অসুবিধা হয় তো ছুটির পর আমার বাড়িতে এসো না, আমি তোমায় দেখিয়ে দেব খন। অঙ্কেতে যে ফুল মার্কস পাওয়া যায়। পরীক্ষায় ভালো করতে হলে অঙ্কেতে তো ভালো করতেই হবে। তুমি আসবে আমার বাড়ি? শিবু কোনো মতে দুপা পিছিয়ে জনার্দন বাবুর হাত পিঠ থেকে সরিয়ে নিয়ে ঢোক গিলে বলল, না না স্যার, আমি নিজেই পারবো স্যার। কাল ঠিক হয়ে যাবে স্যার, কাল ঠিক হয়ে যাবে। বেশ, তবে অসুবিধে হলে বলো। আর আমাকে এত ভয় পাচ্ছ কেন? এত ভয় পাও কেন? আমি কি রাক্ষস যে কামড়ে দেবো? ইট খোলা থেকে এক দৌড়ে বাড়ি ফিরে এসে শিবু দেখলো সামনের ঘরে হীরেন জ্যাঠা এসেছেন। হীরেন জ্যাঠা কলকাতায় থাকেন, মাছ ধরার খুব শখ। বাবা আর হীরেন জ্যাঠা প্রায় রবিবার মাছ ধরতে যান সরল দিঘিতে। এবারও বোধহয় যাবেন, কেননা শিবু দেখলো পিঁপড়ের ডিম দিয়ে মাছের চার বানানো হয়েছে। শিবু আরো দেখলো যে হীরেন জ্যাঠা এবার বন্দুকও এনেছেন। সোনারপুরের ঝিলে নাকি চখা মারতে যাবেন বাবা আর হীরেন জ্যাঠা। বাবাও বন্দুক চালান, তবে হীরেন জ্যাঠার মতো অত ভালো টিপ নেই। রাত্রে খাওয়া দাওয়া করে শোবার ঘরে গিয়ে বিছানায় শুয়ে শিবু ভাবতে লাগলো, জনার্দন বাবু যে রাক্ষস, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই তার মনে। ভাগ্যিস ফটিকদা তাকে সাবধান করে দিয়েছিল, না হলে আজকের ইট খোলাতেই হয়তো। শিবু আর ভাবতে পারল না। বাইরে ফুটফুটে জ্যোৎস্না, ভজুদের বাড়ি অব্দি স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে শিবুর পরীক্ষা, তাই রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে পড়তে হয় ওকে। বাতি না নিভলে ওর আবার ঘুম আসে না। অবশ্যই চাঁদনি রাত না হলে আজ সে বাতি জ্বালিয়ে রাখতো, কারণ তা না হলে বোধহয় তার আর ভয়ে ঘুমই আসতো না। মাও তো এখনো ঘরে আসেননি। বাবার হীরেন জ্যাঠা সবে খেতে বসেছেন, মা তাদের খাওয়াচ্ছেন। জানলার বাইরে জ্যোৎস্নার আলোয় চিকচিকে বেলগাছটার দিকে চেয়ে থাকতে থাকতে শিবুর ঘুম এসে গিয়েছিল। এমন সময় একটা জিনিস দেখে তার ঘুম ছুটে গিয়ে হাতের লোমগুলো খাড়া হয়ে উঠল। দূর থেকে একটা লোক তারই জানলার দিকে এগিয়ে আসছে। লোকটা একটু কুঁজো, আর তার চোখে চশমা। চশমার কাঁচটা চাঁদের আলোয় চিকচিক করছে। জনার্দন বাবু! হ্যাঁ, জনার্দন বাবু। শিবুর গলা আবার শুকিয়ে এলো। জনার্দন বাবু পা টিপে টিপে বেলগাছটা পেরিয়ে ক্রমশ তার জানলার খুব কাছে এসে দাঁড়ালেন। শিবু তার পাশ বালিশটা শক্ত করে আঁকড়ে ধরল। কিছুক্ষণ এদিক ওদিক চেয়ে একটু যেন ইতস্তত করে জনার্দন বাবু ডেকে উঠলেন, শিবরাম আছো? এ কি, এ গলাটা এমন খোনা খোনা লাগছে কেন জনার্দন বাবুর? রাত্রি কি তার রাক্ষসের ভাবটা আরো বেড়ে যায়? আবার ডাক এলো, শিবরাম। এবারে শিবুর মা দাওয়া থেকে বলে উঠল, শিবু, বাইরে থেকে কে ডাকছে রে? এর মধ্যে ঘুমিয়ে পড়লি নাকি? জনার্দন বাবু জানলা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মিনিট খানিক পর শিবু তার গলা শুনতে পেল। শিবরাম তার জ্যামিতির বইটা ইট খোলায় ফেলে এসেছিল। কাল তো রবিবার, স্কুলে দেখা হবে না, আর ও তো আবার সকালে উঠে পড়বে, তাই। তারপর কিছুক্ষণ বিড়বিড় ফিসফিস কি কথা হলো শিবু শুনতে পেল না, শুধু শেষটা শুনল বাবার কথা,
হ্যাঁ হ্যাঁ, তা যদি বলেন তো সে ভালোই, আপনার ওখানেই ওকে পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই পাঠিয়ে দেব। শিবুর ঠোঁট নড়ল না, গলা দিয়ে আওয়াজ বেরো না, কিন্তু তার মন চিৎকার করে বলতে লাগলো, না না না, আমি যাব না, কিছুতেই না, তোমরা কিচ্ছু জানো না, কিচ্ছু না। উনি তো রাক্ষস, গেলেই যে আমায় খেয়ে ফেলবেন। পরদিন রবিবার হলেও শিবু সকালেই চলে গেল ফটিকদার বাড়ি। কত কি যে বলার আছে তার ফটিকদাকে। ফটিকদা তাকে দেখে বলল, স্বাগতম, তোর বাড়ির কাছে ফণি মনসা আছে না? আমায় কিছু এনে দিস তো, দা দিয়ে কেটে একটা নতুন রান্না মাথায় এসেছে। শিবু ধরা গড়া বলল, ফটিকদা, কি? তুমি যে বলেছিলে না জনার্দন বাবু রাক্ষস? কে বলল? তুমিই তো বললে। মোটেই না। তুই আমার কথাগুলো লক্ষ্য করিস না। কেন? আমি বললাম তুই জনার্দন বাবুর দাঁতগুলো লক্ষ্য করিস, তারপর তুই এসে বললি তার কুকুরের দাঁতগুলো বড় বড়। তারপর আমি বললাম ওরকম কুকুরের দাঁত রাক্ষসেরা হয় বলে শুনেছি। তার মানে কি জনার্দন বাবু রাক্ষস? তাহলে উনি রাক্ষস নন? তা তো বলিনি। তবে ফটিকদা দাওয়া থেকে উঠে একটা মস্ত হাই তুলে বলল, তো তোর জ্যাঠাকে যেন দেখলাম আজ মাছ ধরতে এসেছেন বুঝি? ছিপ দিয়ে বাঘ ধরেছিল একবার ম্যাকন্ডি সাহেব, সে গল্প জানিস? শিবু মরিয়া হয়ে বলল, ফটিকদা, কি আজে বাজে বকছো তুমি? এদিকে জনার্দন বাবু যে সত্যি রাক্ষস, আমি জানি তিনি রাক্ষস, আমি অনেক কিছু দেখেছি আর শুনেছি। তারপর শিবু গত 2-3 ঘটনা ফটিককে বলল। ফটিক সব শুনে টুনে গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, তা তুই এ ব্যাপারে কি করবি, কিছু ঠিক করেছিস? তুমি বলে দাও না ফটিকদা, তুমি তো সব জানো। ফটিক মাথা হেঁট করে ভাবতে লাগলো। শিবু ফাঁক পেয়ে বলল, হ্যাঁ, আমার বাড়িতে এখন একটা বন্দুক আছে। ফটিক দাঁত খিঁচে উঠল, তোর যেমন বুদ্ধি, বন্দুক আছে তো কি হয়েছে? বন্দুক দিয়ে রাক্ষস মারবি? গুলি রিবাউন্ড হয়ে তোর কাছেই আসবে, যে মেরেছে তার গায়ে লাগবে, জানিস না? তাই বুঝি? আগে হ্যাঁ বকাসান্দর। তাহলে? শিবুর গলা মিহি হয়ে আসছিল। তাহলে কি হবে ফটিকদা? আমাকে যে আবার বাবা আজ থেকে মেলা বকিস নি, বকে বকে কারের চিংড়ি নাড়িয়ে দিলি। প্রায় 2 মিনিট ভাবার পর ফটিক শিবুর দিকে ফিরে বলল, যেতেই হবে। কোথায়? জনার্দন বাবুর বাড়ি। সে কি? ওর কুষ্ঠিটা জানতে হবে। আমি এখনো শিওর নই, কুষ্ঠি দেখলে সব বেরিয়ে যাবে। বাক্স প্যাটরা ঘাটলে কুষ্ঠিটা বেরোবে নিশ্চয়ই। কিন্তু তুই থাম, আগে প্ল্যানটা শোন। আমরা দুজনে দুপুরবেলা যাব। আজ রোববার, লোকটা বাড়ি থাকবে। তুই বাড়ির পিছন দিকটায় গিয়ে জনার্দন বাবুকে ডাকবি। বাইরে এলে বলবি অঙ্ক বুঝতে এসেছিস। তারপর 2-1টা আজে বাজে বকে লোকটাকে আটকে রেখে দিবি। আমি সেই ফাঁকে বাড়ির সামনের দিক দিয়ে গিয়ে ভেতরে গিয়ে কুষ্ঠিটা বের করে নিয়ে আসব। তারপর তুই ওদিক দিয়ে পালিয়ে যাবি, আমি এদিক দিয়ে পালাবো, ব্যাস। তারপর? শিবুর যে প্ল্যানটা খুব ভালো লেগেছিল তা নয়, কিন্তু ফটিকদার উপর নির্ভর করা ছাড়া তো আর উপায় নেই। তারপর তুই বিকেলে আমার বাড়ি আসবি। আমি ততক্ষণ কুষ্ঠিটা দেখে কিছু পুরনো পুঁথিপত্র ঘেঁটে একেবারে রেডি রাখবো। যদি দেখি জনার্দন বাবু সত্যি রাক্ষস, তাহলে তার ব্যবস্থা আমার জানা আছে, তুই ঘাবড়াস না। আর যদি দেখি রাক্ষস নয়, তাহলে তো আর ভাববার কিছুই নেই। ফটিকদা বলেছিল দুপুরে বেরোবে। শিবু তাই খাওয়া দাওয়া করে ফটিকের বাড়ি হাজির হলো। মিনিট 5 পর ফটিকদা বেরিয়ে এসে বলল, আমার হুলোটার আবার নস্যির বাতি গেছে, ঝামেলা কি কম? শিবু লক্ষ্য করল
ফটিকদার হাতে একজোড়া ছেঁড়া চামড়ার দস্তানা আর একটা সাইকেলের ঘণ্টা। ঘণ্টাটা সে শিবুর হাতে দিয়ে বলল, এটা তুই রাখ, বিপদ হলে বাজাস, আমি এসে তোকে বাঁচাবো। পোপপাড়ার একেবারে শেষ মাথায় দোলগোবিন্দবাবুদের বাড়ির পরেই জনার্দন মাস্টারের বাড়ি। একা মানুষ, বাড়িতে চাকর পর্যন্ত নেই। বাইরে থেকে বাড়িতে যে একটা রাক্ষস আছে সেটা বোঝবার কোনো উপায় নেই। কিছুটা রাস্তা বাকি থাকতেই শিবু আর ফটিকদা আলাদা হয়ে গেল। বাড়ির পিছনে পৌঁছে শিবু বুঝল তার আবার গলা শুকিয়ে আসছে। জনার্দনবাবুকে ডাকতে গিয়ে তার যদি গলা দিয়ে আওয়াজ না বেরোয়। বাড়ির পিছনে পাঁচিল, তার গায়ে একটা দরজা, আর দরজার কাছেই একটা পেয়ারা গাছ। গাছের আশপাশে আগাছার জঙ্গলে ভরা। শিবু পা টিপে টিপে এগিয়ে গেল। আর বেশি দেরি করলে কিন্তু ওদিকে ফটিকদার সব ভণ্ডুল হয়ে যাবে। আর একটু বেশি সাহস পাবার জন্য শিবু পেয়ারা গাছটায় একটা হাত দিয়ে ভর করে মাস্টারমশাই বলে ডাকতে যাবে, এমন সময় একটা খচমচ শব্দ পেয়ে সে চমকে নিচের দিকে চেয়ে দেখে একটা কাল ভৈরবী লতার ঝোপের ভিতর একটা গিরগিটি চলে গেল। আর গিরগিটিটা যেখান দিয়ে গেল তার ঠিক পাশেই সাদা সাদা কি যেন পড়ে রয়েছে। একটা বাঁশের কঞ্চি দিয়ে ঝোপটা ফাঁক করতেই শিবু দেখল, সর্বনাশ, এই যে হাড়, জন্তুর হাড়। কি জন্তু? বিড়াল না কুকুর না ছাগল? কি দেখছো ওখানে শিবরাম? শিবুর শির দ্বারা একটা বিদ্যুৎ খেলে গেল। সে পিছন ফিরে দেখলো জনার্দন বাবু খিড়কি দরজার ফাঁক করে গলা বাড়িয়ে তার দিকে অদ্ভুত ভাবে চেয়ে আছে। কিছু হারিয়েছ নাকি? না 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 স্যার, আমি। তুমি কি আমার কাছেই আসছিলে? তাহলে পেছনের দরজা দিয়ে কেন? আচ্ছা, এসো এসো, ভেতরে এসো। শিবু পিছতে গিয়ে দেখলো তার একটা পা লতায় জড়িয়ে গেছে। আমার আবার কাল থেকে একটু সর্দি জ্বর হয়েছে। রাত্রে আবার তোমার বাড়ি গেলাম তো, তুমি তখন ঘুমোচ্ছিলে। শিবুর এত তাড়াতাড়ি পালানো চলবে না। ওদিকে ফটিকদার যে কাজই শেষ হবে না। মাঝখান থেকে হয়তো সে ধরা পড়ে যাবে। একবার মনে হলো ঘন্টাটা বাজাবে, তারপর মনে হলো এখনো তো সত্যি করে কোনো বিপদ কিছু হয়নি, ফটিকদা হয়তো রেগেই যাবে। তুমি নিচু হয়ে কি দেখছিলে বলো তো? শিবু চট করে কোনো উত্তর পেল না। জনার্দন বাবু এগিয়ে এসে বললেন, জায়গাটা বড় ময়লা, ওদিকে না যাওয়াই ভালো। ভুলো কুকুরটা কোত্থেকে মাংসের হাড়গোড় এনে ফেলেছে এখানে। একবার ভাবি ধমক দেব, কিন্তু পারি না। আমার আবার জন্তু জানোয়ার ভীষণ ভালো লাগে কিনা। জনার্দন বাবু তার হাতের পিছন দিয়ে ঠোঁটের নিচটা মুছলেন। তুমি তুমি ভেতরে চলো শিবু, তোমার অঙ্কের ব্যাপারটা। আর দেরি নয়, আর দেরি নয়। শিবু, আজ থাক স্যার, আজ থাক, কাল আসবো বলে উল্টো মুখে হয়ে এক দৌড়ে মাঠ পেরিয়ে, রাস্তা পেরিয়ে নীলুর বাড়ি, কার্তিকের বাড়ি, হরেনের বাড়ি, একদম এই সব বাড়িগুলো পেরিয়ে একেবারে শাহবাবুদের পুরো বাড়ির গেটের রোয়াকে এসে হাঁপ ছাড়ল। আজকের ব্যাপারটা সে কোনোদিন ভুলবে না। তার যে এত সাহস হতে পারে সে নিজেই ভাবতে পারেনি। বিকেল হতে না হতে শিবু ফটিকের বাড়ি হাজির হলো। না জানি কুষ্টি থেকে কি বার হয়েছে, কি জানি। শিবুকে দেখেই ফটিক মাথা নাড়ল। সব গোলমাল হয়ে গেছে রে। কেন ফটিকদা, তুমি কি কুষ্টি পাওনি? তা পেয়েছি। তোর অঙ্কের মাস্টার যে রাক্ষস সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু রাক্ষস নয়, পিরিন্ডি রাক্ষস। সাংঘাতিক ব্যাপার। এরা পুরোপুরি রাক্ষস ছিল 350 পুরুষ আগে, কিন্তু এত তেজ যে এক আধটা হাফ রাক্ষস এখনো বেরিয়ে পড়ে এদের মধ্যে। পুরো রাক্ষস তো এখন সভ্য দেশে কোথাও নেই। এক আছে আফ্রিকার কোনো কোনো অঞ্চলে আর ব্রাজিল। তবে হাফ রাক্ষস এখনো কচ্ছিত কদাচিৎ সভ্য দেশে পাওয়া যায়। জনার্দন বাবু ওই ওদের মধ্যে একজন। তাহলে গোলমাল কেন?
শিবুর গলাটা একটু কেঁপে গেল। ফটিকদা হাল ছেড়ে দিলে সে চোখে অন্ধকার দেখবে। তুমি যে সকালে বললে তোমার ব্যবস্থা জানা আছে। আমার জানা নেই এমন জিনিস নেই। তবে? ফটিকদা একটু গম্ভীর হয়ে গেল, তারপর বলল, মাছের পেটে কি থাকে? এই রে, ফটিকদা আবার পাগলামি শুরু করলো। শিবু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, ফটিকদা, রাক্ষসের কথা হচ্ছিল তো, তুমি আমার মাছ আনলে কেন? কি থাকে? ফটিক গর্জন করে উঠল, পটকা। ফটিকদার গলা শুনে শিবুর রীতিমতো ভয় লাগতে আরম্ভ করেছিল। তোর মাথা! এত কম বিদ্যে নিয়ে তুই বকের বকলসটাও লাগাতে পারবি না। শোন, 2.5 বছর বয়সে একটা শ্লোক শিখেছিলাম, এখনো মনে আছে। নর কি বানর কিংবা অন্য জানোয়ার, জেনে রাখো হৃৎপিণ্ডে রহে প্রাণ তার। রাক্ষসের প্রাণ যেন মৎস্যের উদরে, সেই হেতু রাক্ষস সহজে না মরে। তাই তো, শিবু তো কত রূপকথার গল্পে পড়েছে মাছের পেটে থাকে রাক্ষসের প্রাণ। এটা তো তার মনে হওয়া উচিত ছিল। শ্লোকটা আওড়ে ফটিক বলল, দুপুরে যখন গেলি ওর বাড়ি, জনার্দন রাক্ষসকে কেমন দেখলি? বলল সর্দি জ্বর হয়েছে। হবেই তো। ফটিকদার চোখ জল জল করে উঠল। হবে না? প্রাণ নিয়ে টানাটানি যে, যেই কাদলা উঠেছে ছিপে অমনি জ্বর, এ তো হবেই। তারপর শিবুর দিকে এগিয়ে এসে তার শার্টের সামনেটা খপ করে হাতের মুঠোয় খামচে করে ধরে ফটিকদা বলল, এখনো হয়তো সময় আছে। তোর জ্যাঠা এই 1/2 ঘন্টা আগে সরল দিঘির ওই আধমনি কাতলাটা ধরে নিয়ে বাড়ি গেছে। আমি দেখেই আন্দাজ করেছি ওটার পেটের মধ্যেই আছে জনার্দন রাক্ষসের প্রাণ। এখন জ্বরের কথাটা শুনে আরো শিওর হচ্ছি, ওই মাছটাকে চিরে দেখতে হবে। কিন্তু সেটা কি করে হবে ফটিকদা? সহজে তো হবে না, তোরই ওপর নির্ভর করছে। আর এটা না করতে পারলে যে তোর কি বিপদ হতে পারে সেটা ভাবতেও আমার ঘাম ছুটছে। ঘন্টাখানেক পরে শিবু একটা দড়ির মাথায় সরল দিঘির আধমনি কাতলাটাকে বেঁধে সেটাকে হিঁচড়ে হাঁপাতে হাঁপাতে ফটিকের বাড়ির সামনে এসে হাজির হলো। ফটিক বলল, কেউ জানতে পারেনি তো? শিবু বলল, না না, বাবা চান করছিলেন, আর জ্যাঠামশাই শ্রীনিবাসকে নিয়ে দলাই মলাই করছিলেন, মা সন্ধে দিচ্ছিলেন। নারকেলের দড়ি খুঁজতে দেরি হলো। আর উফ, যা ভারী মাছটা! কুছ পরোয়া নেই, মাছল হবে। ফটিক মাছ নিয়ে ভিতরে চলে গেল। শিবু ভাবল, কি আশ্চর্য বুদ্ধি আর জ্ঞান ফটিকদার! ওর জন্যই বোধহয় শিবু এই যাত্রা রক্ষা পাবে। হে ভগবান, জনার্দন রাক্ষসের প্রাণটা যেন থাকে এই মাছটারই পেটে। মিনিট 10 পরে ফটিক বেরিয়ে এসে শিবুর দিকে হাত বাড়িয়ে বলল, নে, এটা হাতছাড়া করবি না কখনো। রাত্রে বালিশের নিচে নিয়ে শুবি, স্কুলে যাবার সময় প্যান্টের বাঁ পকেটে নিয়ে নিবি। এটা হাতে থাকলে রাক্ষস কেঁচো, আর হামানদিস্তায় গুঁড়িয়ে ফেললে রাক্ষস ডেড। আমার মতে গুঁড়োবার দরকার নেই, হাতে রাখলেই যথেষ্ট। কারণ অনেক সময় দেখা গেছে পিরিন্ডি রাক্ষস 54 বছর বয়সের পর থেকে পুরো মানুষ হয়ে গেছে। তোর জনার্দন মাস্টারের বয়স এখন 53 বছর 11 মাস 26 দিন। শিবু এবার সাহস করে তার হাতের টেলোর দিকে চেয়ে দেখলো। একটা ভিজে ভিজে মিছরির দানার মতো পাথর, নতুন ওটা চাঁদের আলোয় চকচক করছে। পাথরটাকে পকেটে নিয়ে শিবু বাড়ির দিকে ঘুরলো। পিছন থেকে ফটিক বলল, হাতে আসতে গন্ধ রয়েছে তোর, ভালো করে ধুয়ে নিস, আর বোকা সেজে থাকিস, নইলে ধরা পড়ে যাবি। পরদিন অঙ্কের ক্লাসে জনার্দন বাবু ঠিক ঢুকবার আগে একটা হাঁচি দিলেন, আর তারপরেই চৌকাঠে ঠক্কর খেয়ে তার জুতোর শুকতারা হাঁ হয়ে গেল।
শিবুর বাঁ হাত তখন তার প্যান্টের বাঁ পকেটের ভিতর। ক্লাসের শেষে শিবু অনেক দিন পরে অঙ্কে 10-এ 10 পেল। নমস্কার, গল্প এখানেই শেষ। কেমন হয়েছে বলবেন।